আবির ভাইয়ের মুখের দিকে একবার তাকালো। তার ভাই একটা জিনিস, এই কথাটা তাদের মাথায় কেন এলো না? আর্ট একাডেমিতে খোঁজ নেওয়ার দায়িত্ব বীর নিয়েছে। এত কিছু করার লাগতো না যদি আফসানা আর আহাদ চৌধুরী মুখ খুলতেন। কিন্তু তারা তো কথাই বলছেন না। আর আরবির কাছ থেকে কিছু আশা করাই বেকার। এই মেয়ের তেরামির শেষ নেই। আমার তাদের প্রশ্নের উত্তর দেবে। কিচেনে দুপুরের রান্নায় তোড়ঝোড় করছে আফসানা বেগম। দুইজন মেয়েরও আছে সাহায্য করার জন্য, কিন্তু রান্না আফসানা বেগমই করবেন। চৌধুরী বাড়িতে কাজের লোক দিয়ে রান্না করানো হয় না। রান্না করা মিষ্টি হাতের কাজ। রান্নাতে মশলার মতো ভালোবাসা আর যত্ন প্রয়োজন, যেটা বাইরের লোকের থেকে পাওয়া যায় না, এমন ধারণা চৌধুরীদের। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় সবাই আজ মোটামুটি বাসায়। শুক্রবার হলে চৌধুরী বাড়িতে ছোটোখাটো একটা উৎসব লেগে যায়। আফসানা বেগম সবার পছন্দ অনুযায়ী রান্না করে, তাই আজকেও তেমনটাই করছেন। 2 দিন ধরে আফসানা বেগমের শরীর ভালো যাচ্ছে না, কিন্তু উনি কাউকে বলেনি। কাজ করার সময় বারবার মাথা ঘুরে যাচ্ছে। হঠাৎ করে পড়ে যেতে নিলে আরবি ধরে নেয়। মূলত সে আফসানা বেগমের কাছে আসছিল কিছু দরকারি কথা বলতে। মনি, তুমি অসুস্থ অবস্থায় রান্না করছো? পাগল হয়েছো তুমি? আরবির জোরে কথা বলে বাড়ির সবাই নিচে চলে আসে। আরবি আফসানা বেগমকে ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে এক গ্লাস পানি খেতে দিল। অন্তি অদ্রি মায়ের কাছে ছুটে এলো। আয়াস আবিরও নিচে হাজির মাকে অসুস্থ দেখে তাদেরও টেনশন হচ্ছে। আম্মু, কি হচ্ছে তোমার? বড়পা, ঠিক আছো তুমি? আমাকে নিয়ে তোমাদের না ভাবলেও চলবে। আফসানা বেগমের কাট কাট জবাবে দুই ভাই একে অপরের দিকে ব্যথিত নয়নে তাকায়। দৃষ্টিটা এমন আর কত অবহেলা করবে। আহাদ চৌধুরী ব্যস্ত হলেন ডাক্তারকে ডাকতে। এই দৃশ্য জাহানারা বেগম ফুঁসে ওঠে। বাবা, কত ঢং দেখবো। একটু মাথা ঘুরেছে কি ঘোরেনি, অমনি পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। দাদি, তুমি থামবে? আয়াস বিরক্তি নিয়ে জাহানারা বেগমকে বলে। জাহানারা বেগম নাতির দিকে একবার তাকিয়ে আবার বলতে শুরু করলো, যেন আয়াস কি বলছে তার কানেই যায়নি। বড় বৌমা, যাও রান্না বান্না করো। ছুটির দিনে সবাই কি না খেয়ে থাকবে? মেজো বউ বাপের বাড়ি গেছে, আর ছোটজন তো রান্না পারে না। তুমি এভাবে ঢং করে বসে থেকো না তো, যাও। আফসানা বেগম উঠতে নিলেই আরবি হাত ধরে আবার বসিয়ে দেয়। তারপর জাহানারা বেগমের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে, আমার মনির সাথে এভাবে কথা বলবেন না মিসেস চৌধুরী, না হলে আমি ভুলে যাব আপনি আমার সো কল্ড হাজবেন্ডের দাদিমা। আর উনি এই বাড়িতে মেয়ের নয়, বউ। তার কাছ থেকে যদি কোনো ফেভার নিতেই হয় তো ভদ্রভাবে অনুরোধ করতে হবে। জাহানারা চৌধুরী আরও তেতে উঠল। তার বাড়িতে এসে এই মেয়ে তাকেই চোখ রাখানি দিচ্ছে, কত বড় সাহস! এই মেয়ে, তুমি আমাকে হুমকি দিচ্ছ? জানো তুমি কার সাথে কথা বলছো? আমি জানি আমি কার সাথে কথা বলছি, কিন্তু আপনি জানেন না আপনি কার সাথে কথা বলছেন। এরপর থেকে যদি আমার মনির সাথে খারাপ ব্যবহার করেছেন তো আপনার যা হবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। জাহানারা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে, তাকে এইভাবে কেউ হুমকি দেয়নি। জাহানারা বেগম আয়াসের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, আজ দাদুভাই, দেখেছো তোমার বউ কিভাবে আমাকে ধমকাচ্ছে? তুমি কিচ্ছু বলবে না? আয়াস আবিরের দিকে একবার তাকিয়ে হেসে দেয়। আবিরও ভাইয়ের হাসি দেখে হাসে। দুই ভাই একটু পর পর হাসাহাসি বন্ধ করে। আয়াস দাদিকে বিদ্রুপের স্বরে বলে, বেশ হয়েছে। এই তোমার মতো কুটনি বুড়িকে সাইজ করার জন্য এতদিনে একজন সঠিক মানুষ এসছে। আবিরও ভাইয়ের কথায় জোর ধরে বলে, হ্যাঁ বুড়ি, এবার একটু ভালো হও। আজমল চৌধুরী কখনই পারিবারিক এইসব ছোটখাটো ঝামেলাতে কিছু বলে না। তিনি নিজের মতো ঘরে চলে গেলেন। আফরোজা বেগম এবার ফোরন কাটলেন। তাহলে আজকে কি কথা শুনে পেট ভরাতে হবে? আরবি আফরোজা বেগমের দিকে তাকালো। যেদিন থেকে আরবি এই বাড়িতে এসেছে সেদিন থেকে এই মহিলাকে দেখছে এমন নাকিনের মতো ফোঁস করতে। আফসানা বেগম এবার নিজেই উদ্যত হলেন রান্নাঘরে যেতে। না আফরোজা, আমি যাচ্ছি, এখনই রান্না শুরু করছি। আরবি আবার থামিয়ে দিল আফসানা বেগমকে। এবার একটু ধমকের স্বরে বলল, এক পাও নড়বে না এখান থেকে, বুঝতে পেরেছো? তুই বুঝতে পারছিস না মা, এই বাড়িতে আমি আর মেজো ছাড়া কেউ রান্না করতে পারে না, আর মেয়ের দিয়েও রান্না করা হয় না। মেজো তো বাড়িতে নেই, আমি রান্না না করলে সবাই না খেয়ে থাকবে তো। কেন, তোমার দজ্জাল শাশুড়ির তো এত মুখ চলে, তো হাতটাও চলে নিশ্চয়ই, তাকে বলো। জাহানারা আরো রেগে গেল। এই মেয়ে তখন থেকে তাকে উল্টাপাল্টা বলছে। এই মেয়ে, কি বললে তুমি? আমি বয়স্ক মানুষ, এই অসুস্থ শরীর নিয়ে রান্না করব? বয়স্ক মানুষ যখন অন্যদের পেছনে না লেগে একটু আল্লাহ বিল্লাহ করুন।
এক পা তো কবরের দিতে বসেই আছেন। জাহানারা বেগম এবার চুপসে গেল। এত বয়স হয়েছে এখনো নামাজ কালাম পড়ার অভ্যাস করতে পারল না। অপমানে মুখ ঘুরিয়ে রইল। আফসানা বেগম কিছু বলতে নিলেই আরবি তাকে বলে, আমি রান্না করলে সমস্যা মনি? ব্যাস, সবাই আর একবার আকাশ থেকে বলো, এই মেয়ে রান্না করবে? এই মেয়ের সাথে রান্নার ব্যাপারটা ঠিক যাচ্ছে না। আয়াস তো আশাই করেনি যে তার এমন দাম্ভিক বউ রান্না করতে চাইবে। এবার তানিয়া বেগম মুখ খুললেন, এই জন্যই বুঝি মনি ছাড়া এই বাড়ি কেউ রান্না জানে না? সবাই কানা বেগুন? আর হ্যাঁ, শুনে রাখুন, আপনি যেই বয়সে পুতুল নিয়ে খেলছেন না, সেই বয়সে আমি পুরো সংসার সামলেছি। বুঝতে পেরেছেন? মুখের উপর অপমানে চুপ হয়ে গেলেন তানিয়া চৌধুরী। এবার আবির আয়াসের কানে কানে বলল, ভাইয়া, ভাবি কি খেলছে গো? একেবারে বলে বলে ছক্কা। বল একেবারে বাউন্ডারির বাইরে। ভাবি এবার বাড়ির সব কটা নাগিনকে সাইজ করে দেবে মনে হচ্ছে। আবিরের কথায় আয়াস মুচকি হাসল। আসলে একটা তেজস্বিনী পেয়েছে সে। আফসানা বেগম আর আহাদ চৌধুরী যেন খুশি হলেন একটু। আরবির মাথায় হাত রেখে আহাদ চৌধুরী বলল, এত কিছু একা রান্না করতে পারবে মা? কোনো সন্দেহ? একদম না। আফসানা বেগম আরবিকে রান্নাঘরে নিয়ে গেলেন সব বুঝিয়ে দিতে। আরবি দ্রুত সব বুঝিয়ে নিয়ে রান্না শুরু করলো। জুম্মার নামাজ শেষ করে সবাই খেতে বসবে তাই দ্রুত হাত চালাতে লাগলো। জুম্মার নামাজ পড়ে সবাই খেতে বসেছেন। আয়াস আজ না রাখতেই হাজিরে প্রথম বউয়ের রান্না খাবে এই ভেবে আপ্লুত সে। আফসানা বেগম সবাইকে খেতে দিচ্ছেন। আরবি তাকে হেল্প করছে, মনির যেন বেশি কষ্ট না হয়। আয়াস তড়িঘড়ি খাওয়া শুরু করলো। খাবার মুখে দিতেই সে অদ্ভুত নজরে আরবির দিকে তাকিয়ে আবার খেতে লাগলো। বাহ, আজ রান্নাটা তো একটু বেশি ভালো হয়েছে। ঘ্রাণটা এত সুন্দর যে খিদে বেড়ে যাচ্ছে। জাহানারা রান্নার প্রশংসা করছে। মূলত সে জানেই না রান্নাটা কে করেছে। আমজাদ চৌধুরী ও আকরাম চৌধুরী দুজনেই মায়ের কথায় সায় জানালো। চুপ নেই আহাদ চৌধুরীও। অনেকগুলো বছর পর তোমার হাতের রান্না খেলাম, আমার ঠিক আগের মতোই সুন্দর হয়েছে। এবার আবির আরবির দিকে তাকিয়ে বলল, উফ, ভাবি, তুমি যে এত সুন্দর রান্না করতে পারো আমি কখনো কল্পনা করতে পারিনি। ভাইয়া, তুমি জিতেছো, বুঝলে? এবার চুপ থাকলো না। অন্তি অদ্রিয় দুইজনই আরবির প্রশংসা করছে। এদিকে জাহানারা বেগম হতবাক, সে না জেনেই এই মেয়ের প্রশংসা করেছে। তানিয়া আর আফরোজা বেগম চুপচাপ খাচ্ছে। দুজনকে যে অপমান করেছে এরপর আর মুখ খুলতে পারছে না। কিন্তু চুপ থাকলো না আরিয়া। তুমি রান্না করবে শুনে আমি তো ভেবেছিলাম হয়তো আমাদের সবাইকে তোমার জঘন্য খাবার খাইয়ে মারতে চাচ্ছ। এখন তো দেখি রান্না করে সবার মন গলাতে লেগেছো। কাউকে মারতে ইচ্ছে হলে সোজা শুট করে দেব। এছাড়াও মারার অনেক পথ জানা আছে আমার। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি একজন পদার্থবিদ। আপনাকে ডান হাতে মেরে দেবো, আমার বাম হাতও জানবে না সেটা। আপনার ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকেই শুরু হয় আমার। আর আমি কারো মন গলাতে রান্না করিনি, আমি মনির কাজ কমাতে রান্না করেছি। এছাড়া কোনো কালনাগিনীদের মন গলাতে আমি ইচ্ছুক নই। আরবির এমন দুঃসাহসিক কথায় সবাই চুপ হয়ে যায়। সেই মেয়ে সবার সামনে মারার কথা বলতে পারে, তার সাথে বেশি না লাগাই ভালো। জাহানারা বেগম খাওয়া শেষ না করে উঠতে নিলেই আয়াস ধমকে ওঠে, আমার বউ এত কষ্ট করে রান্না করছে আর তুমি না খেয়ে উঠে যাচ্ছ? এত সাহস তোমার? চুপচাপ খেতে বসো। আয়াসের ধমকে চুপচাপ খেতে বসে জাহানারা বেগম। তোকে কতবার বলবো আমাকে ফোন দিবি না, তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না আমি। এক কথা একবারে বুঝিস না? আমি তোর বোন, একসময় বেস্ট ফ্রেন্ড ছিলাম। কত সুন্দর সময় কাটিয়েছি আমরা, কত শত পাগলামি করেছি, ভুলে গেছিস? না, কিছুই ভুলিনি। তবে এটাও ভুলিনি তোর শ্বশুর বাড়ির লোকেদের জন্য আমার পরিবার, আমি, আমার হাজব্যান্ড কী পরিমাণ কষ্ট পেয়েছি। তোদের জন্য আমার সুখের সংসারটা একটু একটু করে শেষ হয়েছে। তোদের কখনো ক্ষমা করবো না আমি, কোনো দিনও না। এই বলে কলটা কেটে দেয় অপর পাশ থেকে। ফোনটা হাতে নিয়ে ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে আছে মিম। ফোনটা করেছিল মিমের চাচাতো বোন মেহুকে। দুইজনই সমবয়সী, একসাথে লেখাপড়া করছে। সারাদিন একসাথে থাকতো দুইজন। জামা কাপড় থেকে শুরু করে সব একরকম হওয়া চাই তাদের, কিন্তু আজ মেহু ওর সাথে কথা বলতেও নারাজ। চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। পরন্তু বিকেলে ছাদে দাঁড়িয়েছিল মিম। নিচ থেকে বৃষ্টির ডাক আসায় চোখের পানি মুছে নিচে গেল। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? ভাবি, দেখো কারা এসেছে। ও ফিহা আর ও আদ্রিতা, আমার বান্ধবী। আমরা 3 ইডিয়টস। মিম ওদের সাথে কুশল বিনিময় করে নাস্তার ব্যবস্থা করতে গেল। এদিকে বৃষ্টির চিৎকার শুনে নোমানও নিচে এসেছে। এই কি হয়েছে? ভ্যাবে করছিস কেন? এই, আমি ভ্যাবা করি? তা নয় তো কি, বাসায় এসেই শুরু করে দিয়েছিস।
তা কোথায় মরতে গিয়েছিলি? আমার বান্ধবীদের নিয়ে আসতে গেছিলাম। নোমান হতবাক হয়ে একবার তাকিয়ে নিজের দিকে তাকালো আর একবার নিজের দৃষ্টির বান্ধবীদের দিকে। নোমানের পরনে একটা হাফ প্যান্ট ছাড়া আর কিছুই নেই। সে দ্রুত নিজের ঘরের দিকে দৌড়ে যেতে বলল। মেরা সব কুছ লুট গয়া। এদিকে 3 ইডিয়টস হাসতে হাসতে একে অপরের ওপর গড়াগড়ি খাচ্ছে। ফিহা আর অদ্রি কিছু সময় বৃষ্টির বাড়িতে কাটিয়ে সন্ধ্যার আগে বাসার জন্য রওনা দিল। এক্সকিউজ মি, এইটা কি চৌধুরী বাড়ি? বৃষ্টির বাড়ি থেকে মাত্র এসে নিজের বাড়িতে পৌঁছালো অদ্রি। এখনো ভেতরেও ঢোকেনি তার আগে এক ছেলে এসে জিজ্ঞেস করছে এটা তাদের বাড়ি কিনা। অদ্রির দিকে অনেকখানি লম্বা ছেলেটা, তাই মুখ দেখতে একটু সমস্যা হচ্ছে। ছেলেটা সুন্দর, গায়ের রং শ্যামবর্ণের, তবুও সুন্দর। চুলগুলো ছোট করে কাটা, লম্বা চওড়া পেশিবহুল দেহ। কিন্তু এই ছেলেটা কি? অদ্রির ভাবনার মাঝে ছেলেটা তার মুখের সামনে তুড়ি মারে। এতে অদ্রি ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসে। এই যে মিস, কোথায় হারিয়ে গেলেন? জি বলুন। এইটা কি চৌধুরী বাড়ি? জি, আরবি আছে বাড়িতে? থাকার তো কথা। ধন্যবাদ। ছেলেরা আর কিছু না বলে ভেতরে চলে গেল। এদিকে অদ্রি অবাক হয়ে আছে এই ছেলেকে, আর কেনই বা আরাবিকে খুঁজছে। সময় সব ক্ষত সারিয়ে দেয়, সব যন্ত্রণা কমিয়ে দেয়। তাহলে আজ 7টা বছর যাবত আমি কেন এত ভয়ঙ্কর যন্ত্রণা সহ্য করছি? আমার ক্ষত কেন রোজ রোজ দগদগে হয়? যতবার উপলব্ধি করতে পারি ওই চমৎকার মানুষটা আমার সাথে নেই, ততবার নতুন করে মৃত্যু যন্ত্রণা সহ্য করি আমি। এতটা না হলেও তো পারতো। সন্ধ্যার গোধূলি রাঙা আকাশের দিকে তাকিয়ে আছে আরাবি। নিজের জন্য বরাদ্দকৃত ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে। যতটা সম্ভব নিজেকে সবার থেকে দূরে রাখে, বাসায় থাকতে ঘরবন্দি রাখে। হুট করে দরজায় কড়া নাড়তেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। কামিন। আরাবির অনুমতি পেয়ে আয়াস ঘরে ঢোকে। আয়াসকে ঘরে ঢুকতে দেখে আরাবি পেছন ফিরে দাঁড়ায়। কিছুতেই এমন ছেলের মুখোমুখি হতে রাজি নয় সে। এই ছেলেকে দেখলেই তার যন্ত্রণা বেড়ে যায়। আরাবির পেছন ফেরা দেখে আয়াস একটু কষ্ট পেলে বোধ হয়। সেদিকে পাত্তা না দিয়ে সোজা কাজের কথায় আসে। আরবি, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু সময় হবে? বলুন। আয়াস বুঝতে পারছে না কথা কিভাবে শুরু করবে, আরাবি এই কথাগুলো কিভাবে নেবে। একটু সময় নিয়ে আয়াস বলা শুরু করলো। স্রোতকে, আমার বাবা মাকে তুমি কিভাবে চেনো? কি সম্পর্ক তোমার ওনাদের সাথে? আমার পাস্ট নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই, অসুবিধাও নেই, তাই না? এমনটাই তো বলেছিলেন। তাহলে আজ কেন প্রশ্ন করছেন? 2 দিনেই ভালোবাসা শেষ? আমার কোনো অসুবিধা নেই, আমি তো শুধু সত্যিটা জানতে এসছি। আম্মুর কথা শুনে মনে হলো আমি তোমাকে জোর করে বিয়েটা করে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি, তাই পুরো সত্যিটা জানতে এসছে। হয়তো তোমার কষ্টে কিছুটা লাঘব করতে পারবো। কোনো প্রয়োজন নেই আমার কষ্ট কমানোর, এভাবেই ঠিক আছি আমি। আর আমার কষ্ট কমানোর ক্ষমতা আপনার কেন? কারোরই নেই। আর প্লিজ, আপনার এইসব সহানুভূতি, মিথ্যা ভালোবাসা আমাকে দেখাবেন না। সহ্য হয় না, আমার বিরক্ত লাগে। নিজের ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলায় আয়াস একটু রেগে গেল। আয়াস আরাবির হাত ধরে টেনে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে চোখে চোখ রাখলো। লুক এট মাই আইস, আমার চোখের দিকে তাকাও। এখানে কোনো মিথ্যা দেখতে পাচ্ছ? এখানে শুধু ভালোবাসা আছে তোমার জন্য। আরাবি তাকালো না আয়াসের চোখের দিকে। ওই চোখে তাকালে নেশা লেগে যায়। এই চোখে তাকানোর ক্ষমতা আমার নেই, এই চোখে আমার মৃত্যু লেখা। আয়াস এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরাবির দিকে। এই ঝিলির পানির ন্যায় টলটলে চোখে বেদনার ছাপ। এই হলুদাভ বদনে পাতলা গোলাপি ওষ্ঠ জোড়াতে একটু হাসির অভাব। এই কাঁধের নিচ অব্দি সিল্কি চুড়ে একটু যত্নের অভাব। নিজের সাথে কিসের এত শত্রুতা এই মেয়ের? নিজের একটু যত্ন নিতে কি হয় এই মেয়ের? এই যে এই মুহূর্তে কোনো প্রসাধনী, কোনো সাজগোজ ছাড়া এতটা সুন্দর লাগছে আয়াসের কাছে। এই মেয়েকে সাজতে দেখলে, একটা শাড়িতে মোড়ানো দেখলে, একটুখানি হাসতে দেখলে আয়াস কি পাগল হয়ে যাবে না এই মেয়ের সৌন্দর্যে? আয়াসকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আরাবির অস্বস্তি হচ্ছে। এই নীলচে চোখের এমন চাহনি সহ্য করতে পারছে না আরাবি। আপনি আমার দিকে এভাবে তাকাবেন না প্লিজ। এই চাহনি সহ্য করা আমার সীমার মধ্যে নেই। এই প্রথম আরাবির কণ্ঠে আয়াস অসহায়ত্বের চাপ পেল। একটু অবাকই হলো বোধ হয়। আয়াস আরাবিকে কিছু বলবে তার আগেই নিচ থেকে ডাক এলো। এই ভর সন্ধ্যায় আবার কে এলো? তাও আরাবির নাম ধরে ডাকছে। আরাবি তড়িঘড়ি করে নিচে যাওয়া রাস্তা ধরো, পিছু নিল আয়াসও। আরবি, হারিয়ত্রী। আম হিয়ার। নিচে নামতে নামতে আরাবি জবাব দিল। ছেলেটি ডাকাডাকিতে অনেকেই নিচে এসেছে। আবির এসে আয়াসের পাশে দাঁড়ালো। অদ্রিও ভেতরে চলে এসেছে, ওর এখনো বিস্ময় কাটেনি। আয়াস ছেলেটির দিকে দেখল। লম্বা চওড়া সুদর্শন যুবকটির হাতে একটা ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে, কপালে চিন্তার ভাঁজ। কিন্তু এই ছেলেটি কে?
আরাবিকে কি দরকার? ছেলেটি এবার আরাবির কিছুটা সামনে এসে কথা বলা শুরু করলো। তুর্য, তুমি দেশে কখন এলে? ফোন কোথায় তোমার? কতবার ফোন দিয়েছি, কোনো ধারণা আছে? আমাদের সবাইকে টেনশনে রাখতে খুব মজা পাও, তাই না? ও সরি, ফোনটা ভেঙে ফেলেছি। আর কেনা হয়নি, তবে আমি কালকেই ফোন নিয়ে তোমায় আগে কল করতাম। তুমি আবারও ফোন ভেঙেছো? আবার কি জন্য ফেটে পড়েছিলে? বাদ দাও এইসব। স্রোত কেমন আছে? খুব ভালো আছে, ও তো নিজের ট্র্যাক পূরণ করেছে। এখন তোমার পালা। কি কথা ছিল মনে আছে তো? কথা তুমি দিয়েছিলে তুর্য, তাই দায়িত্বটাও তোমার। দায়িত্ব আমার, কিন্তু ওকে সময় তুমি দেবে। ডান। আয়াস রীতিমতো জ্বলছে তার বউ তার সাথে তেরামি ছাড়া কখনো সুন্দরভাবে কথা বলেনি, আর এই ছেলের সাথে কি সুন্দর অবলীলায় কথা বলছে। আমার তুমি বলে সম্বোধন করছে কয়, তার সাথে তো করে না। আবির বুঝলো ভাইয়ের ব্যাপারটা। ভাইকে আর কিছু একটু জ্বালাতে আবির উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। ভাইয়া দেখছো, ভাবি কি সুন্দর এই ছেলেটার কথা বলছে। আহা, মনে হচ্ছে খুব গভীর বন্ধুত্ব। না হলে ভাবির মতো মানুষ এইভাবে কথা বলে? উস্কানিমূলক কথাবার্তা বলবেন না আবির বাবু। আপনার এই কথা শুনে অন্যদের ফাটতে পারে। কি ফাটতে পারে আয়েশবাবু? বুক। আবির আয়াসের কথা শুনে ফিক করে হেসে দেয়। আয়াসকে শুনিয়ে গুনগুন করে মমতাজের স্বরে স্বর মিলিয়ে গায়। বউ যখন চোখের সামনে বন্ধুর সাথে কথা কয়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। আবিরের টিপ্পনি গানে উপর খুশি হয়ে আয়াস দরাম করে কিল বসিয়ে দেয়। আবিরও পুরস্কার পেয়ে ঠান্ডা, কিন্তু আফরোজা বেগম ফোরন কেটে বলে, কি রে আয়াস, তোর বউ দেখি বাড়িতে নাগর নিয়ে এসে ঢলাঢলি করছে, কিছুই বলবি না তুই? সবাই বিস্ময়ে আফরোজা বেগমের দিকে তাকালো। তিনি যে হুট করে এমন কথা বলবেন হয়তো কেউ আশা করেনি। সেখানে উপস্থিত ছিলেন আহাদ চৌধুরী। নিজের বোনের এমন কথা শুনে ধমকে ওঠে। আফরোজা, তুমি কোন সাহসে আমার মিষ্টি মায়ের সম্পর্কে এমন কথা বলছো? তুমি যদি আর কোনো দিন ওর ব্যাপারে এমন কথা বলো তাহলে আমি ভুলে যাব তুমি আমার বোন। আফরোজা বেগমের কথা শুনে তুর্য রীতিমতো রেগে যায়। সে আফরোজা বেগমের দিকে তেড়ে যেতে নিলে আরবি হাত ধরে থামিয়ে দেয়, কিন্তু আয়াসকে থামানোর মতো কেউ নেই। ফুপি, তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি মিসেস আদ্রিয়ান আয়েশ চৌধুরীর সম্পর্কে এমন মন্তব্য করছো। অনেক বড় কলিজা তোমার না হলে আমার বউ নিয়ে এমন কথা বলে সাহস তুমি রাখো? ওকে, তোমার কলিজা ছোট করার ব্যবস্থা করছে। তুর্য আয়াসের কথা একটু খুশি হলেও আরবিকে এখানে রাখতে মন চাইছে না। আরবি এতক্ষণ সবার রিয়াকশন দেখেছে, মূলত দেখছে চাচ্ছিল কে তার সম্পর্কে কেমন ধারণা রাখে। এবার নিজে এগিয়ে গেল আফরোজা বেগমের দিকে। মিসেস আফরোজা বেগম, নিজের ভাষা সংযত করুন। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আমি আমার বাপকেও দেইনি। আর আপনি তো কোন ক্ষেতের মূলা? এটা আপনার ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। আর ভুল হলে আপনাকে গ্রিল করে বুফেতে সাজিয়ে রাখবো, মাইন্ড ইট। আহাদের কথা সহ্য হলেও আয়াস আর আরবি এদের জামাই বউয়ের হুমকি শুনে শির দ্বারা ঠান্ডা হয়ে গেছে আফরোজা বেগমের। আর এক মুহূর্ত নিচে না থেকে নিজের ঘরে চলে গেল। তুর্য এবার আরবির দিকে হাতে থাকা ফাইলটা বাড়িয়ে দিল। সেকিট, যার জন্য আমি জার্মানি থেকে উড়ে এখানে এসেছি, কাঙ্ক্ষিত সময় এসে গেছে। আরবি তুর্যের হাত থেকে ফাইলটা নিয়ে দেখতেই ওর ঠোঁটে মুচকি হাসি দেখা যায়, কিন্তু অল্প সময়ের মধ্যে এই দুর্লভ জিনিসটা হারিয়ে যায়। আয়াস খেয়াল করল তার ব্যক্তিগত নারীর হাসি অতিমাত্রায় সুন্দর। এই রমণীকে প্রাণ খুলে হাসতে দেখার সৌভাগ্য কি তার হবে? আমার এত বছরের প্রতীক্ষার ফল পেতে চলেছি তুর্য। হ্যাঁ, আমাদের কাজ শুরু করতে হবে। এই কাজ শেষ করে আমার মরেও শান্তি। কাল দেখা হচ্ছে সময় মতো। চলে এসো, আজ শ্রোতাকে আনার ব্যবস্থা করছি। বি কেয়ারফুল, এখানে আবার ওকে নিয়ে টানাটানি শুরু হতে পারে। আরবি কথাটা আয়াসকে বলেছে, সেটা সবাই বুঝতে পারে। স্রোতের কথা শুনে আফসানা বেগম আর চুপ থাকতে পারল না। সত্যি স্রোত আসবে? কবে আসবে? ওকে দেখার জন্য, ছোঁয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি আমি। স্রোত আসবে মনি, এই দেশে আসবে, কিন্তু এইখানে আসবে না। ওকে নিয়ে কোনো রিস্ক নেব না আমি। আরবি যে আয়াসকে এর জন্য স্রোতকে এখানে আনতে চাইছে না সে আফসানা বেগম বুঝছে। আরবির হাত ধরে বলতে লাগলো, ওকে কেউ কিছু করবে না মা, আমি কথা দিচ্ছি। আমি দায়িত্ব নিচ্ছি। ওকে এক ঝলক দেখে আমার মন ভরবে না। ওকে আমি নিজের কাছে রাখতে চাই কয়েকদিনের জন্য। কিন্তু মনি, প্লিজ মা, আমি তোর কাছে হাত জোর করছি। এবার আহাদ চৌধুরীও সায় জানালো, আম্মা, সবাই তোমাকে কথা দিচ্ছি, ওর এখানে কোনো সমস্যা হবে না। কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। ওর ঢাল হয়ে আমি থাকবো।
আরবি তুর্যের দিকে তাকালে তুর্য চোখের ইশারায় সায় জানালো। ওকে ফাইন, তবে মনে রেখো ওরা একটা চুলও বাঁকা করলে আমি তার প্রাণটা নিয়ে নেবো একদম, সে যেই হোক না কেন। এদিকে আরাবিকে নিয়ে সবাই এখনো ক্লিয়ার না, তার উপর স্রোতটা কোথা থেকে এলো, এদের সম্পর্ক কি, স্রোতই বা কে, এদের আহাদ চৌধুরী আর আফসানা কি করেছেন, এত দরদি বা কিসের? তুর্য রাবি থেকে বিদায় নিয়ে চলে গেল। জাহানারা বেগম আরাবিকে জিজ্ঞেস করে, ছেলেটাকে? আমার প্রেমিক। জাহানারা বেগম থতমত খেয়ে যায়। এই মেয়ে কি কোনো দিনও তেরামি ছাড়া প্রশ্নের উত্তর দেবে না? আহাদ চৌধুরী এবার আরাবিকে ডাকলেন। মিষ্টিমা, ও আমার কলিগ, কাজের জন্যই এসেছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ, বুঝতেই পারছো। গুরুত্বপূর্ণ না হলে জার্মান থেকে এখানে চলে আসতো না। আহাদ চৌধুরীর মনোভাব বুঝতে পেরে প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেয় আরাবি। নিজের ঘরে যেতে যেতে এক পলক পেছনে দেখে আহাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, আমাকে আর মিষ্টি ডাকবে না। এরপর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গট গট করে হেঁটে চলে যায় নিজের ঘরে। পেছন থেকে আফসানা চৌধুরীর কথা শোনা যাচ্ছে, তুই যাই বলিস না কেন, তুই আমাদের সেই ছোট্ট মিষ্টিই থাকবি। মন খারাপ? না। মিমের এমন উত্তরে আহির এবার শিওর হলো কিছু একটা হয়েছে। মিমকে নিজের কাছে টেনে নিয়ে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিল। মিমের চোখ মুখ লাল হয়ে গেছে, অনেকক্ষণ কাঁদলে যা হয়। আবার মেহুকে ফোন করেছিলে? হুম। আর ও তোমাকে আবার আজে বাজে কথা শুনিয়েছে? আবার কবে ঠিক হবে সব কিছু? মেহু কবে স্বাভাবিক হবে একটু? দেখ মিম, আমাদের জন্য মেহু ওর পরিবার ওর হাজব্যান্ড যে কত সাফার করেছে তুমি তা জানো? ও নিজের পরিবারকে মারাত্মক রকম কষ্ট পেতে দেখেছে, আর ওর হাজব্যান্ড তো মনে হয় এখনও ট্রমা থেকে বের হতে পারেনি। এক্ষেত্রে মেহুর একটু সময় লাগবে স্বাভাবিক হতে। ব্যাপারটা তোমার দিক থেকে বুঝতে। আর কত সময় দিলে ঠিক হবে আমাদের সম্পর্ক? যে ঠিক করতে পারতো সে আমাদের ছায়াও কোনোদিন মারাবে না। মিম বুঝলো আহিরের মন খারাপ হয়ে যাচ্ছে। যতই হোক মিমের থেকে আহিরের কষ্ট অনেকটা বেশি। মিম আর কথা না বাড়িয়ে আহিরকে ঘুমোতে বলে। মিম অয়নকে একবার দেখে এসে নিজেও ঘুমোতে যায়। রাত 2টো, এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ফিহা। কিছুক্ষণ হলো ঘুমিয়েছে সে, এর মধ্যে ফোনটা বাজখায় শব্দে বেজে উঠলে বিরক্তিতে ভ্রু কুঁচকে তাকায় ফিহা। কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে মেজাজ খারাপ হচ্ছে। কোনো কিছু না দেখেই ফোন রিসিভ করে। হ্যালো, কোন ফকিনি রে? নিজেও ঘুমাবি না আর আমাকেও ঘুমাতে দিচ্ছিস না? দোস্ত, আমি অদ্রি। তুই এত রাতে মরতে ফোন দিয়েছিস? তোর তো এতক্ষণ ঘুমিয়ে মরে থাকার কথা। দোস্ত, আই থিঙ্ক। ইউ থিঙ্ক? আই এম ইন লাভ। হোয়াট? ভার্সিটির কৃষ্ণচূড়া চত্বরে গম্ভীর মুখে বসে আছে 3 ইডিয়টস। মুখভঙ্গি তাদের খুবই গম্ভীর। ভাবটা এমন যে সকল দায়িত্ব জাতিসংঘ তাদের দিয়েছে, তাই ভাবনার শেষ নেই তাদের। মূলত যখন থেকে অদ্রি মুখ খুলেছে তখন থেকেই বাকি 2 জনের মুখ বন্ধ হয়ে গেছে। এটা কিভাবে হতে পারে? ক্যাসে হওয়া? অদ্রি প্রথম দেখায় একটা ছেলের প্রেমে পড়েছে, সেই ছেলে আবার অদ্রির ঘুমও হারাম করে দিয়েছে। এক দেখাই তার ধ্যান জ্ঞান জুড়ে বসবাস করছে। অদ্রি আবার তার নাম ছাড়া কিছুই জানে না। সেই ছেলে নাকি ঠিক করে তাকায় উনি অদ্রির দিকে, রাস্তাঘাটে দেখা হলে চিনতেও পারবে না। সেই ছেলের জন্য এত ব্যাকুল অদ্রি। প্রাণপ্রিয় বান্ধবীর এমন করুণ দশা কিছুতেই মানতে পারছে না বাকি 2 ইডিয়টস। কি হলো, মরে গেলি নাকি? কিছু তো বলে প্রমাণ কর যে এত সৌভাগ্য এখন আমারও হয়নি। অদ্রি এমন কথায় চেতে গেল বৃষ্টি আর ফিহা। এখন তো আমাদের আর সহ্য হবেই না, এখন আমরা যাই করি তাতেই বিরক্ত হব। প্রেমে পড়েছো কি না? বৃষ্টির কথায় রেশ টেনে ফিহাও বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো প্রেমিক পুরুষ ছাড়া আর কাউকেই সহ্যই করতে পারবে না। মাই গড, প্রেম শুরুই হয়নি তাই এই অবস্থা, শুরু হলেই না জানি কি হবে। বৃষ্টি পেয়ে গেল নাকে কাদার এই একটা ছুতো, অমনি শুরু হয়ে গেল। আদ্রিতা রে, 2 দিনের একটা ছেলে, ও থুক, একদিনে একটা উড়ে এসে জুড়ে বসা ছেলের জন্য আমাদের সাথে তোর এই ব্যবহার? অদ্রি হতভম্ব হয়ে গেছে। তার সামান্য কথা কোথা থেকে কোথায় নিয়ে গেল এই 2 বাদরের রানী। এদের দ্বারা সব সম্ভব। আমার কথা শোন, তোরা আমার নাটক করিস না ভাই। এমনিতেই কাল থেকে অবস্থা খারাপ। দোস্ত, আমার কি হবে? অদ্রির উপর দয়া হলো বোধ হয় বাকি দুটোর। 2 জনের একটুখানি সিরিয়াস হওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে তাদের সাথে সিরিয়াসনেস ব্যাপারটা যাচ্ছে না। বান্ধবী তাদের সমস্যায় পড়েছে, কিছু তো করা উচিত। একদিনে তাদের বান্ধবীর হারিও টাইট, না জানি পরে কি হয়। দোস্ত, একদিনেই এত দূর চলে গেলি, একটু আস্তে দৌড়াতিস। ফিহার এমন ধারা কথায় অদ্রির একটু রাগ হলো বটে। এমন কথা যদি বৃষ্টি বলতো তাও মানা যেত,
কিন্তু ফিহা নিজে ভুক্তভোগী হয়ে এমন কথা বলবে? এই চুন্নি, তুই কি করছিস মনে নেই? ডাক্তার দেখাতে গিয়ে তার ওপর পিছলে পড়েছিস, এখন আবার তাকে ইচ্ছে করে জ্বালিয়ে মারছিস। এক কথায় অ্যাডাম টিচিং করছিস, আর আমাকে বলিস এক দেখায় কেমনে? চেত কেন বন্ধু, আমি ডক্টর ঋষিরাজের উপর ছোটবেলা থেকেই ক্রাশিত ছিলাম। ব্যাটা কি মারাত্মক ড্যাশিং, সিঙ্গিং করতো, ওইগুলো পেশা হিসেবে নিলেও অনেক দূর এগিয়ে যেতে পারতো। কিন্তু ব্যাটা হলো তাও হার্টের ডাক্তার। দাদির জন্য আমার তার কাছেই যেতে হয়েছে, তাই এত বছর পর ওনাকে দেখি আবার প্রেমে পড়েছি আমি। এটা অনেক বছরের মামলা। অদ্রি বুঝলো ফিহার কথা। ফিহা অদ্রি দুইজনই একই পথে পথিক। তারা একে অপরকে না বুঝলে আর কে বুঝবে? ফিহা তো তাও দেখা করতে পারে, কথা বলতে পারে, ইচ্ছে মতো জ্বালাতেও পারে, কিন্তু অদ্রি কি করবে? সে তো কিছুই জানে না। দোস্ত, তোর তো আমার থেকে অনেক বেশি সুবিধা, দেখতে পারিস, কথা বলতে পারিস, আর আমি তো কিছুই জানি না রে। চিন্তা করিস না অদ্রি, তোর কষ্ট আমি বুঝতে পারছি। কিছু একটা ঠিক করব, দেখে নিস, ভরসা রাখ বান্ধবী। এদিকে বৃষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে দুই বান্ধবীকে। তার দুই প্রাণের সখী প্রেমে পড়েছে, আর সে আজ পর্যন্ত কাউকে পছন্দ করতে পারলো না। দোস্ত, তোরা প্রেমে পড়েছিস? আমি কেন পড়ি না? আমি কেন পড়ি না? বৃষ্টির নাকে কান্না দেখে অদ্রি তাকে সান্ত্বনা দিতে বলল, শান্ত হও নসিমন, তোমার জীবনেও প্রেম আসবে, আর তুমি এমনভাবে মরবা যা কল্পনাও করতে পারছো না। প্রেমে পড়বে কথাটা ভালো লাগলেও তাকে নাসিমন সম্বোধন করায় বেজায় চটেছে বৃষ্টি। আদ্রির বাচ্চা, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে নসিমন বললি? তোর এই ঝগড়াটে সার ভাইটা নসিমন, তোর 14 গোষ্ঠী নসিমন। অতপর শুরু হলো 3 ইডিয়টসের ক্যাচাল, যাতে অতিষ্ঠ পুরো ভার্সিটি। কখন জানি এদের বের করে দেয়। আরবির সম্পর্কে খোঁজ নিতে আহাদ চৌধুরীর একাডেমিতে এসেছে আবির আর বীর। দুজনেই এখানে আগেও এসেছে, কিন্তু আজ এসেছে বিশেষ কাজে। স্বয়ং আদ্রিয়ান আয়াস চৌধুরীর রহস্যময়ী বউ সম্পর্কে খোঁজ নিতে। তাদের মুখভঙ্গি খুব কষ্টে গম্ভীর করে রেখেছে। একে অপরের সাথে কথাও কম বলছে। আশেপাশে নজর দিয়ে দেখে নেই এক পলক ভাবটা এমন যে তারা গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা। তারা খুব গুরুত্বপূর্ণ মিশনে নেমেছে, যা পুরো না করলে তার মন প্রাণ সব নিয়ে টানাটানি হবে। কিন্তু ভেতরে গিয়ে কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। সবাই এখানে ব্যস্ত সময় পার করছেন, আর তারা দুই কানা লাউ এদিক সেদিক দেখছে। কি চাই এখানে? হঠাৎ গুরু গম্ভীর কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে পড়ল দুইজনই। পেছনে ফিরে দেখল বীর আর আবির। একটা বয়স্ক লোক পান চিবোতে চিবোতে তাদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। হাতে তার কয়েকখান ফাইল। হয়তো লোকটি একাডেমির সাথে অনেকদিন ধরে যুক্ত আছে, হয়তো স্টুডেন্টদের যাবতীয় ডিটেল এনার কাছে থাকে। এটাকে জিজ্ঞেস করে অনেক কিছুই জানা যাবে। তাদের ভাবনার মাঝে লোকটি আবার ধমকে উঠল, কি ব্যাপার ছেলে, এখানে কি চাই? তোমাদের দেখে তো এখানের মনে হচ্ছে না। এখানের প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি আমার হাতের তালুর মতো চিনি। তা তোমরা এখানে কেন? নিশ্চয়ই তোমরা এসেছো এই একাডেমির সুন্দরী মেয়েদের জন্য। বটে, তোমাদের মতো অনেকে আসে, আর তাদের শিক্ষা কি করে দিতে হয় তাই আমি ভালো করেই জানি। এক্ষুনি পুলিশকে ফোন করে ইভটিজিং এর মামলা ঠুকছি। নিজের কথা শেষ করছে লোকটি ফোন বের করতে উদ্যত হলো। এদিকে আবির আর বীর দুইজন স্তব্ধ হয়ে গেছে। কি করে এই লোক নিজেই সবকিছু ভেবে নিজেই পুলিশকে ডাকতে যাচ্ছে? ইভটিজিং এর কেস খাবে? এই দিনও দেখতে হলো। আরে দাদু, আপনি ভুল ভাবছেন, আমরা ইফটিজার না। বললেই হলো তোমরা ইভটিজার না? তাহলে এখানে কোন রাজকার্যে এসেছো? বলো বলো, কোন রাজকার্যে এসেছো? হ্যাঁ, এবার আবির মুখ খুলল। এখানে নিজের পরিচয় না দিলে এই বুড়ো মান সম্মানের দফা রফা করে দেবে। আমি আরিয়ান আবির চৌধুরী। এবার বুঝেছেন কি জন্য আসতে পারি? লোককে এবার একটু শান্ত হলো বোধ হয়। কুচকানো ভ্রুদয় সোজা হলো। তুমি আহাদ স্যারের ভাইয়ের ছেলে? জি। লোকটা এবার নিজেই বিব্রত। মালিক পক্ষের লোকদের কিনা ইফটিজার বানিয়েছে হলো। কি লজ্জাজনক পরিস্থিতি। আমি দুঃখিত এমন ব্যবহারে। তা এই সময় এখানে স্যার তো আজ একাডেমি যে আসেনি। আমরা বড় বাবার সাথে দেখা করতে আসিনি, আমরা একজনের সম্পর্কে খোঁজ নিতে এসেছি। কার সম্পর্কে? আমি তোমাদের খোঁজ দিতে পারি। এখানে পড়া সব স্টুডেন্টদের খোঁজ আমি রাখি। আবির বেশ গুছিয়ে জেরা করতে পারে, তাই সেই শুরু করো। দাদু, এটা কয়েক বছর আগের কথা হয়তো।
এখানে একটা মেয়ে পড়তো, নাম আরাবি ইবনাথ। কোনো আইডিয়া আছে তার সম্পর্কে? লোকটা একটু ভাবনায় পড়ো। গত কয়েক বছরে আরাবি ইবনাথ নামে অনেক মেয়েই পড়েছে। এখন এরা ঠিক কার খোঁজ চাইছে? আরাবি ইবনাথ নামে অনেকেই এখানে পড়েছে, তোমরা ঠিক কার খোঁজ চাইছো বলো তো? বীর ভাবনায় পড়ে গেল। সত্যি তো শুধু নাম দিয়ে একজনের খোঁজ করা বোকামি। আবির কিছু একটা ভেবে উত্তর দিল, এমন কোনো মেয়ে ছিল যার নাম আরাবি ইবনাথ, তার সাথে একটু গভীর সম্পর্ক ছিল বড় বাবা আর বড় মায়ের। লোকটার রক্ত বোধহয় ছলকে উঠল। হঠাৎ অপ্রত্যাশিত কিছু শুনে যেমন হয়। লোকটা অস্ফুট স্বরে বলল, মিষ্টিমা। বীর আর আবিরও চমকে উঠল। আহাদ চৌধুরী আর আফসানা চৌধুরীও আরাবিকে মিষ্টি মা বলে রাখে। তার মানে এই লোকও চিনে আরাবিকে। তোমরা কি মিষ্টি মায়ের খোঁজ করছো? মিষ্টি মায়ের নাম তো আরাবি ইনাবাত মিষ্টি। মিষ্টি মায়ের সাথে শুধু স্যার ম্যাম কেন, সেই সময়ে এখানকার সবার সাথেই মিষ্টি মায়ের খুব ভাব। মিষ্টি মা চলে যাওয়ার পর এখানকার পরিস্থিতি পাল্টে গেছিল। কেউই আর উৎসাহ পেত না কাজে কর্মে। মিষ্টি মায়ের বন্ধুরাও একাডেমি ছেড়ে দিয়েছিল। এখন সময়ের সাথে সব ঠিক হয়ে গেছে। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেল লোকটি। বীর আবির রীতিমতো অবাক হচ্ছে। এই গম্ভীর রকচটা মেয়ের জন্য সবার এত ভালোবাসা। এই লোকটা খুব উত্তেজিত হয়ে উঠেছে। সে এটা জানতেই মরিয়া তারা যার খোঁজ করছে সেই মেয়ে তার মিষ্টি মা কিনা একের পর এক প্রশ্ন করে চলেছে। তোমরা এখানে দাঁড়াও, এখানে মিষ্টি মায়ের একটা ছবি আছে, আমি নিয়ে আসছি। তোমরা দেখে বলবে তোমরা এই আরাবি ইনাবাতের খোঁজ করছো কিনা। নিজের কথা শেষ করে লোকটি ছুট লাগালো ভেতরের দিকে। আবির ভেবে পাচ্ছে না এই রসকসীন মেয়েটাকে সবাই এত ভালোবাসে কেন। লোক দ্রুত পায়ে ছুটে এসে একটা মাঝারি সাইজের ফটো ফ্রেম বাড়িয়ে দিল। মিষ্টিমা অনেক পুরস্কার এনেছিল, তার অনেক ছবি আছে এখানে। এই ছবি, এই ছবি দেখো তো, তোমরা এই মেয়েকে খুঁজছো কিনা। আবির আর বীর অবাক হতে হতে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। আর একটু অবাক হলেন দুইজনই জ্ঞান হারাবে। লোকটা আরো অবাক কথাই বলছে আরবি সম্পর্কে, যা একদম মেলাতে পারছে না আবির। মাথা ঘুরছে রীতিমতো। তাই আয়াসকে ফোন করতেই উদ্যত হলো। অন দ্য কল। ভাইয়া, তোমার বউয়ের ডাবল পার্সোনালিটি। আমার হাতে এখন যেটা আছে তুমি দেখলে জ্ঞান হারাবে। ওপাশ থেকে আয়াস কিছু বলে ফোন কেটে দেয়। আরবি আর বীর ওই লোকের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসে। লোকটির গুরুত্বপূর্ণ কাজ আছে তাই বেশি ঘাটল না। আর একদিন এসে বাকিগুলো জানা যাবে। কিন্তু লোকটি বারবার বলে দিয়েছে যদি তার মিষ্টি মায়ের খোঁজ পায় তাহলে যেন একাডেমিতে নিয়ে আসে। বনু, তুই কি খাবি বল শোনা? এত প্রীতি কেন দেখাচ্ছিস? সত্যি কথা বল। আহা, এমন করছিস কেন? আমি তোর বড় ভাই না? তুত্তেরি জ্বালা ফুটেজ না খেয়ে কি দরকার তাই বল। অনেকক্ষণ ধরে বৃষ্টিকে সন্তুষ্ট করার চেষ্টা করছে নোমান। যে ছেড়ে বৃষ্টি খাবার কেড়ে নিয়ে খেত শাক থাকে সে আজ নিজে খাওয়াতে যাচ্ছে। বৃষ্টি অদ্ভুত নজরে তাকিয়ে আছে নোমানের দিকে। বোঝার চেষ্টা করছে তার ভাই কি সত্যি সত্যি পাগল হলো। এখন সে পাগলের বোন বলে আখ্যা পাবে। এইরকম 7-5 ভেবেই বৃষ্টি ন্যাকা কান্না শুরু করলো। নোমান যত আদর দেখিয়ে থামাতে চায় বৃষ্টি তত কান্না করে। বৃষ্টি কাঁদলে তার ভাই তো কখনো থামায় না, উল্টো মারামারি করে আরো কাঁদায়। আজ থামাচ্ছে কেন? তার মানে সত্যি তার ভাই পাগল হয়ে গেছে। বৃষ্টির কান্না শুনে বৃষ্টির মা নূরজাহান আর বড় মা আফিয়া বেগম মানে আহিরের মা ছুটে আসে। বাড়িতে আর কেউ নেই। মিম গেছে অয়নকে স্কুল থেকে নিয়ে আসতে। আহির ব্যবসার কাজে ঢাকার বাহিরে গেছে। আহিরের বাবা আদনান রহমান আর বৃষ্টির বাবা আরিফ রহমান অফিসে। আফিয়া বেগম এসে বৃষ্টির পাশে বসে। কে হয়েছে মা, এইভাবে কাঁদছিস কেন? ভাইয়া কিছু করেছে? বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আফিয়া বেগম। বড় মা আসতেই আদুরে বৃষ্টি আর একটু আদুরে ভোল ধরল। বড় মা জাপটে ধরে কেঁদে দিল সহসাই। এদিকে নূরজাহান বেগম ছটফট করছে মেয়ের কান্নার কারণ জানতে, কিন্তু বৃষ্টি কিছু না বলে কেঁদেই যাচ্ছে। আহা, কেন কান্না করছো? বলছো না কেন? না বললে বুঝবো কি করে? একটু কড়া কণ্ঠে কথাটা বলে নূরজাহান বেগম। বৃষ্টি মায়ের দিকে একবার তাকিয়ে আবার কেঁদে ওঠে। নূরজাহান বেগম আবার কিছু বলতে নিলেই থামিয়ে দেয় আফিয়া বেগম। বৃষ্টিমা, বলো তো কি হয়েছে? কাঁদছো কেন? বড় মাকে বলবে না? বৃষ্টি এবার কান্না কমিয়ে বড় মাকে আর একটু জাপটে ধরে বলে, ছোট ভাই পাগল হয়ে গেছে বড় মা। বৃষ্টির কথা শুনে সবাই স্তম্ভিত। এদিকে নোমান পারে না বৃষ্টির মাথা ফাটিয়ে দিতে।
এত ভালোভাবে কথা বলছিল, এত আদর দেখাচ্ছিল, আর এই মেয়ের কিনা সহ্য হলো না। পাগল হয়ে গেছে মানে? একটু অবাক হয়ে জিজ্ঞেস করছে নূরজাহান বেগম। আম্মু, ভাই আমাকে আদর করছে, আমার কি খেতে চাই তাও জিজ্ঞেস করছে। পাগল না হলে এমন অষ্টম আশ্চর্যজনক কাজ করে? এখন লোকে তো আমাকে পাগলের বোনই বলবে না? ব্যাস, নোমান আর সহ্য করতে পারো না। বৃষ্টিকে এখন তার থাবড়াতে ইচ্ছে করছে। তুই কোনদিনও ভালো হবি না চুন্নি, এমন পেতনিই থাকবি। তোর সাথে ভালোভাবে কথা বলাই বেকার। বৃষ্টির মাথায় একটা গাট্টা মেরে বাড়ি থেকে চলে যায় নোমান। নূরজাহান বেগমও বিরক্ত হয়ে চলে যায়। কি না কি ভেবে অস্থির হচ্ছিল সে। কি ড্রামাটাই না করলো তার পাজি মেয়েটা। সবার এমন রিয়াকশন দেখে বৃষ্টি বড় মার বুকে মুখ গুজে কেঁদে দিল। আবার বৃষ্টিকে আগলে নেয় আফিয়া বেগম। সে কখনো বৃষ্টির ওপর বিরক্ত হয় না। বৃষ্টির সব উদ্ভট কাজ কারবার সব সহ্য করে। এই মেয়েটাকে সবসময় ভালো রাখতে চায় আফিয়া বেগম। জীবন নদীর শেষ কিনারায় চোখ জোড়ান নিঝুম ঘুমে, সেই তো প্রেমের সঠিক সাধক, বের হয়ে যার মরণ নামে। আরবির চোখের দিকে তাকিয়ে কবিতার চরণগুলি আওড়ায় আয়াস। এই মধ্য রজনীতে দুইজনই বাড়ির বাহিরে বাগানে। আরবির নিকট রাত খুব ভয়ঙ্কর। এমন প্রত্যেকটা মানুষের নিকট রাত ভয়ঙ্কর যারা ঘুমোতে পারে না, মরণ যন্ত্রণায় ছটফট করেও কাউকে বলতে পারে না, ভেতরে ভেতরে দগ্ধ হয়ে গুমড়ে মরে। তাদের কাছে রাত খুব সুখকর হয় না। সারাদিন ব্যস্ততায় কাটালেও এই নিস্তব্ধ রজনীতে ব্যথাটা মাথা চারা দিয়ে ওঠে। কাউকে বোঝানো যাবে না এই নিদারুণ কষ্টের পরিমাপ কতটা। আয়েশের কাজ বেশি থাকায় সে এই বাড়ি ফিরছে। বাগান পার হয়ে বাসায় ঢুকতে নিলে চোখ যায় আরবের দিকে। সে হয়তো ভাবেনি তার বউ এত রাতে এইখানে থাকতে পারে। পরক্ষণে ভাবলো এই মেয়ে তো রাত বিরেতে ঘোরাঘুরি করে। আয়াস আরবির দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কবিতার চরণগুলো আওড়ায়, কিন্তু আরবি নির্বিকার। আয়াস আর একটু কাছাকাছি গিয়ে দাঁড়ায় আরবি। তোমার বিরহেই আমার মরণ নাম ছিল বীরঙ্গনা বউ। নিঃশ্বাস আটকে আসছিল, আমার ধ্যান জ্ঞান জুড়ে বসবাস করছিলে তুমি, তাই এইভাবে বিয়ে করা। তুমি ভেবো না মিডিয়ার লোকদের ভয়ে আমি তোমাকে বিয়েটা করেছি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার হৃদয়ের প্রণয় দ্বীপ চালানো নারীটা তুমি, তাই জীবন সঙ্গিনী হিসেবে তোমাকে নিজের করেছি আমার স্বপ্নকুমারী। আরবি আয়েশের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যে হাসি দেয়। সে আর একটু এগিয়ে আসে আয়েশের দিকে, বুকের কাছে কুচকে থাকা পাঞ্জাবিটা ঠিক করে দিতে দিতে বলে, এই স্বপ্নকুমারী যে অন্য কাউকে ভালোবাসতে পারে এমন কথা মাথায় আসেনি মন্ত্রী সাহেব। এই স্বপ্নকুমারীর হৃদয়ে প্রণয় প্রদীপ জ্বালানো মানুষটা যে অন্য কেউ হতে পারে, কারো প্রতীক্ষায় দিন গুনতে পারে, কারো কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারে, কাউকে নিজের অস্তিত্বটুকু দিয়ে প্রণয় বন্ধনে আবদ্ধ থাকতে পারে, এমন কথা কেন ভাবেনি বলুন তো মন্ত্রী সাহেব? আয়েশের বুক কাঁপছে, স্তব্ধ হয়ে গেছে আরবির কথা শুনে। দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না। আরবি প্রথম নিজ ইচ্ছায় আর তার এতটা কাছে এসেছে। আরবির হাতটা এখনো আয়েশের বুকে, তবুও সেখানে জ্বালা করছে আয়েশের। আরবিকে অন্য কাউকে ভালোবাসে, বাসতেই পারে। সে প্রাপ্তবয়স্ক প্রতিষ্ঠিত একজন নারী। ক্রমেই ঝাপসা হয়ে আসছে আয়েশের চোখ। নিজের ভালোবাসা, নিজের ব্যক্তিগত নারীর মুখে এমন কথা তার হৃদয়ে ঝড় উঠে গেছে। ব্যথা হচ্ছে সেথায় নিদারুণ। আরবির তীক্ষ্ণ দৃষ্টি পরখ করো আয়াসকে। লোকটাকে বিধ্বস্ত লাগছে। তার এইটুকু কথা, এই অবস্থা পুরোটা জানলে কি হার্ট অ্যাটাক করবে না? মিস্টার মিনিস্টার, ঠিক আছেন আপনি? আরবির কথা টনক নড়ল আয়াসের। চোখ তুলে চাইল সামনে দাঁড়ানো তার স্ত্রীর দিকে। জীবনে প্রথম কোনো রমণী তাকে ঘায়েল করছিল, কোনো রমণী তার কঠিন হৃদয় গলাতে সক্ষম হয়েছিল, হৃদয়ে জ্বালিয়েছে প্রণয় প্রতীক। সেই রমণী তার ব্যক্তিগত নারী, এমন কথা বলছে, ভালোবাসে অন্য কাউকে। অজানা আশঙ্কায় বুক কাঁপছে। হুট করে আয়াস একটা অকল্পনীয় কাজ করে বসল। আরবির লতানো কোমরে হাত দিয়ে এক টানে তার বুকের সাথেই চেপে ধরল। অন্য হাত দিয়ে আরবির থুতনি উঁচিয়ে চোখে চোখ রাখল। কি আবল তাবল বকছো? অন্য কাউকে ভালোবাসতে পারো মানে? তুমি আমার, বুঝছো? তুমি সম্পূর্ণটাই আমার। তোমার এক তিল পরিমাণ ভাগ্য আমি কাউকে দিতে রাজি নই। আরবি দুর্বদ্ধ হাসল, নিজের হাত দুটো আয়েশের কাঁধের ওপর রাখল। অনেক ভেবে দেখলাম আমি আপনার সাথে অন্যায় করছি। বিয়েটা যেভাবেই হোক হয়েছে, তো আমার মেনে নেওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমি আপনাকে দূরে রেখে পাপ করেছি না? ফেরেশতাদের অভিশাপের অংশীদার হচ্ছি না আমি এই মুহূর্তে আপনার নামে লিখিত। আমার উপর অধিকার আছে আপনার, আপনি সেই অধিকার ফলাতেই পারেন। আমি বাধা দেব না, স্ত্রীর দায়িত্ব পালন করব। আপনার শত সন্তানের জননী হতেও পারবো, কিন্তু ভালোবাসতে পারবো না। আমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে অন্য কারো নিবাস,
এক দুটো দিনের নয়, পুরো এক দশকের। শুধু আমি তাকে ভালোবাসি এমনটা নয়, আমি তাকে যতটা ভালোবাসি তার থেকেও কয়েক গুণ বেশি সে আমায় ভালোবাসে। ভালোবেসে জয় করেছে সে আমার নিখাত ভালোবাসা। আমি মাঝে মাঝেই ভাবি আর কতটা ভালোবাসে, তার প্রাপ্য ভালোবাসা আমি দিতে পারবো। আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা তো পুরোটাই তার, তবু কম কেন মনে হয়? আয়াস এক দৃষ্টিতে চেয়ে আছে আরাবির দিকে। প্রিয়তমার মুখে অন্য কারোর নামে ভালোবাসার মালা জপতে শোনা যে কতটা ভয়ঙ্কর সেটা কি কেউ জানে? কেউ জানে না। যে এই যন্ত্রণা সহ্য করে একমাত্র সেই জানে এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। আয়াসের শ্বাস আটকে আসছে, নিজের ওপর ঘৃণা লাগতে শুরু করেছে। সে জোর করে বিয়ে করে কি তাহলে দুটো ভালোবাসার পাখিকে আলাদা করে দিল? নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে গিয়ে কি অন্য কারোর সবটুকু কেড়ে নিল? প্রিয়তমার কষ্টের কারণ হলো সে কি তাকে ঘৃণা করে? আমার জন্য তোমাদের প্রণয়ের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। কষ্ট পেয়েছে অনেক, ঘৃণা করো আমাকে, তাই না? আয়েশের কথায় আরাবি মৃদু হাসল। আয়েশের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সম্পর্কের সমাপ্তি অনেক আগেই ঘটেছে। আপনি আসার অনেক আগেই সে চলে গেছে। তুমি না বললে ভালোবাসা দুই পক্ষের ছিল? দুই পক্ষের ভালোবাসা থাকলেই কি সব হয়? এই নিষ্ঠুর পৃথিবী কি ভালোবাসার মিলন ঘটতে দেয়? সে আমার স্বামী হয়েও আমার পাশে থাকতে পারলো না, ঠিক আলাদা করে নিল আমার থেকে। প্রেমিক হলে যে কোনো পর্যায়ে নিয়ে যেত, সবাই তাই ভাবছি। আয়াস হতভম্ব হয়ে গেছে আরাবির কথা শুনে। সে ভেবেছিল আরাবির হয়তো কারোর সাথে প্রণয়ের সম্পর্ক আছে, একজন পাগল প্রেমিক আছে, কিন্তু সে আগে থেকেই বিবাহিত। অস্ফুট স্বরে আওড়ালো, স্বামী? আয়াস আরাবির মুখের দিকে তাকালো। মানুষটাকে পাগল পাগল লাগছে, হয়তো নিজের বউয়ের বিবাহিত হওয়াটা মেনে নিতে পারছে না। এমনটাই তো স্বাভাবিক। ভাববেন না মন্ত্রী সাহেব, পিওর ভার্জিন বউ আপনার। তার শুধু কাবিনই হয়েছিল, টোনাটনির মতো সংসার করা আর হয়নি। সংসার শুরু হওয়ার আগেই তার টোনাকে তার থেকে আলাদা করে দেওয়া হয়। কিন্তু আমি জানি আমার টোনা দূরে থেকেও আমায় ঠিক আগের মতোই ভালোবাসে। আয়াস ভেবে পাচ্ছে না এই মেয়ে এতটা শক্ত কিভাবে রয়েছে। সে নিজের কষ্টের কথা বলছে, কিন্তু চোখে এক ফোঁটা পানি নেই। এই মেয়ের তো এখন কেঁদে তার বুক ভাসিয়ে দেওয়ার কথা। কিভাবে এত কঠিন হয় একটা মানুষ? কষ্ট হচ্ছে না তোমার? হলে কাঁদছো না কেন? আমার কাদার দিন এখনো আসেনি মন্ত্রী সাহেব। যখন আসবে তখন নিজের ভেতর সবকিছু নিংড়ে দেব আমি। কবে আসবে সেদিন? যেদিন আমি ওই নিষ্ঠুর পাষাণ হায়নাগুলোকে শাস্তি দিতে পারবো, যারা আমার সায়রকে আমার থেকে আলাদা করেছে, সেদিন আমি সায়রের কাছে যাব, তার আগে নয়। ভেবে নিন ওই জানোয়ারগুলোকে শাস্তি দেওয়ার পর আমি এই দেশে ফিরেছি। আয়াসের বুকের চিনচিন ব্যথা হচ্ছে। আরবি কি তাকে ছেড়ে চলে যাবে? যদি চলে যায় তাহলে তার কি হবে? নিজের স্বপ্ন কুমারীকে ছাড়া কি করে থাকবে সে? শায়র ফিরে আসলে আমাকে ছেড়ে চলে যাবে? আরবি বুঝতে পারছে না শায়রের সাথে আয়াসের এত মিল কেন। দেখতে অনেকটা একরকম, নিচে চোখ, ব্রাউন চুল, ধবধবে সাদা গায়ের রং দেখতে বিদেশি বিদেশি লাগে। কথাবার্তা, হাসি, পাগলামি সব একদম এক। এমনকি কণ্ঠস্বরটাও হুবহু এক। শায়রও তাকে হারানোর ভয় পেত, আয়াসও পাচ্ছে। এই নীলচে চোখের অভিপ্রায় বুঝতে একটু সমস্যা হয় না আরবির? তার ফিরে আসার 1%ও চান্স থাকলে আমি এখানে থাকতাম না। আরবি নিজের কথা শেষ করে গট গট করে হেঁটে ওপরে চলে গেল। আয়াস হতবাক হয়ে চেয়ে প্রেয়সীর যাওয়া দেখছে। এই মেয়ে এত কিছু সহ্য করে কি করে? আয়াসের তো বুকে প্রচণ্ড ব্যথা করছে। তবে এই রমণীর কেমন লাগছে? মেহু পাখি। সায়নের ডাকে তড়িঘড়ি রান্নাঘর থেকে নিজের ঘরে ছুটল মেহু। এই লোকটা হারে বজ্জাত। বাড়িতে বাবা, মা, ছোট বোন, নিজের 3 বছরের ছোট্ট মেয়েটা আছে। এত লোকের মধ্যে গলা হাঁকিয়ে বউকে পাখি বলে সম্বোধন করছে। লাজ লজ্জা এক্কেরে খেয়ে ফেলেছে। কি ব্যাপার, লাজ লজ্জা আছে না গেছে? বাড়িতে এত মানুষের মধ্যে বউকে কেউ এইভাবে ডাকে, সবাই কি ভাববে? সাউদা মজা নেয় কত জানো? তোমার এই পাখি ডাক শুনে সারহা আমাকে মাম্মাম পাখি ডাকে। ভাবা যায় এগুলো? বউয়ের রাগে লালিত মুখ দেখে বেজায় সন্তুষ্ট সায়ন। রাগলে বউকে মারাত্মক সুন্দরী লাগে। মুচকি হেসে মেহুকে পেছন থেকে জড়িয়ে ধরে। ওয়ালেট, রুমাল কিছু খুঁজে পাচ্ছি না, খুঁজে দাও না। তা খুঁজে পাবে কেন? মন দিয়ে দেখলে তো পাবে। মেহু নিজেকে সায়নের থেকে ছাড়িয়ে ওয়ালেট আর রুমাল এনে সায়নের হাতে দিল। সায়ন জিনিসগুলো হাতে নিয়ে মেহুর কপালে টুপ করে চুমু খেয়ে বেরিয়ে গেল রুম থেকে। সায়নের কাজে মুচকি হাসে মেহু। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেও ভরে না। অনেক কষ্টে এই মানুষটাকে স্বাভাবিক জীবন ফিরিয়ে এনেছে মেহু। ভাবি পাখি। ভাবনার মাঝে নিচ থেকে ডাক আসে সাউদার, মানে মেহুর একমাত্র ননদিনী।
মেয়েটা ভারী পাজি সবার সামনে শুধু লজ্জায় ফেলে মেহুকে। মেহু নিচে যেতে যেতে ভাবলো যত তাড়াতাড়ি সম্ভব এই ফাজিল মেয়েকে বিয়ে দিয়ে দেবে, তন্ময়ের ঘাড়ে চাপিয়ে দেবে। সেই কোনো কাল থেকে দুটোতে প্রেম করে আসছে, কিন্তু কেউ বিয়ের নামও নিচ্ছে না। এদিকে দুইজনই প্রতিষ্ঠিত। কি ব্যাপার শুধু রানী, আমাকে খোঁচাচ্ছ কেন? মেহু সুযোগ পেয়ে সাউদাকে খোঁচা দিল, কারণ সাউদাকে সদুরানী বলে ডাকে তন্ময়। আহা ভাবি পাখি, এসব খোঁজাখুঁজি রাখো। আমি আর তুলিপুলি শপিংয়ে যাচ্ছি, তোমার কিছু লাগবে কি তাই জিজ্ঞেস করতে রাখলাম। কিছু লাগবে তোমার? না না শুধু রানী, আমার কিছু লাগবে না। আপাতত একটা ননদ জামাই ছাড়া। তা আমার ননদ জামাইকে ছাড়া শপিংয়ে যাচ্ছ যে? তার কি অত সময় হবে ভাবি পাখি আমার জন্য? সে তো কাজে বিজি, অত সময় দিতে পারবে না। তাই তুলিপুলির সাথে শপিং শেষ করে সবাই একসাথে ডিনার করবে। সবাই বলতে ঋষিরাজ, তন্ময়রাজ আর তার তুলি রানী, শুধু রানী, তাই তো? হ্যাঁ। তা দুই রাজাকে দেখি ফকির করে ছাড়বে তোমরা? ওদের শুধু নামেই রাজ, আসলে দুজনই হাড় কেপটা। কে জানে আমার কপালে কি আছে। সাউদার নাক টেনে বলা কথা শুনে ঘর কাঁপিয়ে হেসে ওঠে মেহু। মেহু থেকে বিদায় নিয়ে সাউদা বেরিয়ে পড়ে ভার্সিটি শেষ করে বাসায় না গিয়ে রেস্টুরেন্টে ঢুকেছে 3 ইডিয়টস। তাদের থ্রেড দিচ্ছে তাদের প্রিয় সিনিয়র আপু মাহমুদা। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। ওরা আগেই রুফটপে টেবিল বুক করেছিল। খোলা আকাশের নিচে চারদিকে সুসজ্জিত টেবিল, মাঝখানে সুইমিং পুল। রুফটপে সুইমিং পুল ব্যাপারটা অনেক সুন্দর। নিজেদের জন্য বরাদ্দকৃত টেবিলে বসে খাবার অর্ডার দিল পছন্দ মতো। যে যার পছন্দ অনুযায়ী খাচ্ছে আর হেল্প করছে। হঠাৎ বৃষ্টির চোখ গেল একটা টেবিলে। ওরে ভিহা, তোর মনে মনে হওয়া জামাই করে পরকিয়া। হঠাৎ করে বৃষ্টি উঠে চিৎকার দিলে আশেপাশের সবাই তাকায় ওদের দিকে। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে বৃষ্টি একটা ক্লোজ আপ হাসি দিয়ে সবাইকে সরি বলে বসে পড়ে। বৃষ্টির এমন কাণ্ডে সবাই রীতিমতো হেসে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু ফিহা ভ্রু কুচকে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। আসলে সে বৃষ্টির বলা কথাটা মেলানোর চেষ্টা করছে। এই শয়তানের নানি আমার জামাই পরকিয়া করে মানে? তুই জানিস না সে এখন হসপিটালে, এই তার রোগী দেখার সময়। ফিহা দাঁতের দাঁত চেপে কথাগুলো বলল। এদিকে বৃষ্টির ড্রামা বেড়ে যাচ্ছে। কথা দিন নেংটি তোর, তুই ছ্যাঁকা খেয়ে হারপিক গলধারণ করে মরতে যাবি না? খেতে বিচ্ছিরি লাগবে, তুই বরং মাঝ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়িস, কেমন? না না, তাহলে তো বেশি কষ্ট হবে। তাহলে এক কাজ কর, ডুবে মরে যা। কিন্তু তুই তো সাঁতার জানিস, তাহলে কিভাবে মরবি তুই? নীল পালিশ খাবি? আই থিঙ্ক ওটা হারপিকের থেকে বেটার হবে। বৃষ্টির এমন ধারা কথায় হালকা ধমক দেয় মাহমুদা। বৃষ্টি, এটা কি ধরনের কথা? তোমার বন্ধুও তো, আর ওকে তুমি মরার রাস্তা খুঁজে দিচ্ছ? আপু, ও এক্ষুনি যে দৃশ্যটা দেখবে না, তাতে ও হিতাহিত বুদ্ধি হারাবে, মরার জন্য উপায়ও খুঁজে পাবে না। তা ফুটেজ না খেয়ে বলবি কি হয়েছে? অদ্রির কথায় বৃষ্টি নিজের হাত উঠিয়ে কর্নারে একটা টেবিল দেখায়। বৃষ্টির হাত অনুসরণ করে সবাই সেদিকে দেখে। দুটো ছেলে আর দুটো মেয়ে বসে আছে। মেয়ে দুটো অনেক সুন্দরী, অবশ্য ছেলে দুজনও মারাত্মক হ্যান্ডসাম। তার মধ্যে একজন ফিহার জান, আত্মা, হার্ট, কিডনি, লিভার ডক্টর ঋষিরাজ। সে নিজের হাতে একটা মেয়েকে খাইয়ে দিচ্ছে। মুখে তার হাসি ধরছে না, যেন এর থেকে পছন্দের কাজ তার জন্য আর হতেই পারে না। মেয়েটাও মাঝে মাঝে খাইয়ে দিচ্ছে আর নিজেদের মধ্যে গল্প করছে। টেবিলটা কর্নারে হওয়া তাদের কথোপকথন শোনা যাচ্ছে না। এমন দৃশ্য দেখে ফিহার চোখ ভিজে উঠেছে। ছোট থেকে পছন্দ করে সে ঋষিরাজকে। আগে যখন এক জায়গায় বাসা ছিল তখন কত কিছু পিছু ঘুরেছে। দাদির ডাক্তার দেখানোর বাহানায় কত তাকে দেখতে গেছে। ইনিয়ে বিনিয়ে কত বোঝাতে চেয়েছে যে তাকে ভালোবাসে, কিন্তু সে পাত্তা দেয়নি। কোনোদিন মুচকি হেসে কথা বলেনি। বলবি কি করে মনে যে আর একজন আছে? ফিহা চোখ মুছতে মুছতে নিচে নেমে যাচ্ছে। পেছন থেকে ওকে বৃষ্টি আর অদ্রি ডাকছে, কিন্তু ও কারোর কথাই শুনছে না। এটা চোখ এড়ায়নি ঋষি। নিজের বন্ধুদের কিছু একটা বলে ফিহার পিছু নিল। ঋষিকে ফিহার পিছনে যেতে দেখে বাকিদের মুখ হা হয়ে গেছে। তুলি আর নিজেকে আটকে রাখতে পারল না। ব্যাপারটা বুঝতে পেরে ফিক করে হেসে দেয়। সাউদা, তন্ময় যোগ দেয় ওইদের সাথে। ফিহা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে নিলে ঋষি হাত টেনে ধরে। ফিহা পেছন ফিরে দেখে ঋষি ওর হাত ধরে রেখেছে। ফিহার মেজাজ আরও গরম হয়ে যাচ্ছে। অন্য মেয়েদের সাথে ঢলাঢলি করে এখন আবার তার হাত ধরেছে আসছে। কোন দিন তো আর ঠিক করে কথাও বলেনি, তাহলে আজ এসেছে কেন? ফিহা মোস্টামুষ্টি করছে হাত ছাড়ানোর জন্য, কিন্তু ঋষির সাথে পেরে উঠছে না। ঋষি ওকে টেনে পেছন দিক নিয়ে যায়, যেখানে মানুষজন নেই বললেই চলে।
ফিহার আর সহ্য হলো না, ফুঁসে ওঠে মুহূর্তেই। এটা কোন ধরনের অসভ্যতা? মেয়েদের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে তাই না? ঋষির রাগ উঠে যায় ফিহার এমন ধারা কথায়। ফিহাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে, আই মেয়ে, তোমার বয়স কত? এত কেন বেশি বোঝো এইটুকু বয়সে? এদিকে ফিহার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঋষি এত কাছাকাছি থাকায় ফিহা ঋষিকে সরাতে চাইলে ঋষি আরো শক্ত করে ধরছে। ছাড়ুন আমাকে, দূরে থাকুন আমার থেকে। দূরেই তো থাকতে চেয়েছিলাম, থাকতে দিলে কই? আমার সাথে এমন বিহেভ করার জন্য আমি যে আপনাকে কিভাবে নাকানি চুবানি খাবো আপনি তা কল্পনাও করতে পারবেন না। ঋষি আরেকটু শক্ত করে হাতের বাঁধন ফিহার ব্যথায় কোঁকে ওঠে। চোখে পানি জমে এসেছে তার। ঋষি তার একটু ঝুঁকে আছে ফিহার দিকে। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো, তবে এইটা জেনে রেখো, ঋষিরাজ আমি। তুমি যদি দুষ্টু হও তাহলে আমি দুষ্টুর গডফাদার। দুষ্টুমির জন্য কতবার স্কুল বদল করতে হয়েছে তা তোমার ধারণারও বাইরে। বাসাও বদলাতে হয়েছে, মনে তো আছে নিশ্চয়ই। আর তোমার এত কান্নাকাটির কি আছে? উপরে যাদের দেখছো তারা আমার বেস্ট ফ্রেন্ড। যারে খাওয়াইয়া দিছি ও তুলি। ছোটবেলা থেকে সব অকাম কুকাম একসাথে করে এত দূর এসেছি। আর ওর বিয়ে ঠিক হয়ে আছে ওর কাজন তাহমিদ আফসার তুষারের সাথে। আর বাকি দুজন ছিল সাথে, ওরাও কাপল, সাউদা আর তন্ময় রাজ। ওরা সেই স্কুল থেকে প্রেম করছে। এখন শুধু বিয়েটাই সবার ঝুলে আছে আর আমার রিলেশন। ওরা যেই কারণে বিয়ে করতে পারছে না, আমিও সেই জন্যই তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। ফিহার মুখ হা হয়ে গেছে ঋষির কথা শুনে। ও কিছুই বুঝতে পারছে না, সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। তবে এটা বুঝতে পেরেছে ওরা বেস্ট ফ্রেন্ড। সবাই বিয়ের উপযুক্ত হওয়ার পরেও বিয়ে করতে পারছে না, আর এইবারে রিলেশনেও যেতে পারবে না। ঋষি ফিহার ভাবভঙ্গি দেখে হেসে ফেলে। বুঝতে পারছো না তাই না? ফিহা দুই পাশে মাথা নাড়া, যার অর্থ সে বোঝেনি। ঋষি ফিহাকে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলে, আমরা বিয়ে কিংবা রিলেশনে গেলে একজন ফিরে এসে আমাদের চুল ছিঁড়ে ফেলবে, তাকে ছাড়া সব করে ফেলার জন্য। তার কাছে বিল পাসের অপেক্ষায় আছি। আশা করি তুমিও থাকবে আমার প্রতীক্ষায়। ফিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে ঋষি। এদিকে ফিহা হতবাক হয়ে চেয়ে আছে, মাথা তার ফাঁকা ফাঁকা লাগছে। রিলেশনে যেতে হলেও বিল পাস করতে হবে। কে করবে এই বিল পাস? তবে ফিহা এটা বুঝলো ঋষির মনে ফিহার জন্য কিছু একটা আছে, নতুবা অপেক্ষায় থাকতে বলতো না। ফিহার চোখ মুহূর্তেই জল জল করে উঠল। পেটে প্রজাপতি উঠছে, তার সুখ সুখ অনুভূতি হচ্ছে। চৌধুরী বাড়ির পরিবেশ গরম। সবাই বিচার সভা বসিয়েছে, আজ বাদ পড়েনি কেউই। এই ভর দুপুরে এমন জরুরি তলব ভালো লাগলো না কারোরই। অদ্রিকে ভার্সিটি থেকে নিয়ে এসেছে আবির। সেখানে গিয়ে বৃষ্টির সাথে একচোট বেঁধেছিল আবিরে। মেজাজ তার সপ্তম আকাশে। তার মধ্যে দাদুর এইভাবে ডাকাটা পছন্দ হয়নি আবিরের। অন্তি গেছিল তার মনের মানুষ শুভ্রের সাথে ডেটিংয়ে। ডেট ক্যান্সেল করে চলে আসায় তারও মেজাজ গরম। আয়ান আমান ও মাত্র স্কুল থেকে এসেছে। সবাই উপস্থিত থাকলেও এখনো এসে পৌঁছায়নি আদ্রিয়ান, আয়াস চৌধুরী আর তার বউ। সবাই অপেক্ষা করছে তাদের। কিছুক্ষণ পর দুজনই একসাথে এসে পৌঁছেছে। আয়াসী আরাবিকে পিক করে নিয়ে এসেছে। দুইজনকে আসতে দেখে অদ্রি ভয়ে ঢোকে এলো। ইতিমধ্যেই সবাই জেনে গেছে কি জন্য আলোচনার সভা বসেছে। এখন যে তুফানটা কোন দিক দিয়ে আসবে সেই ভয় সবার প্রাণ ওষ্ঠাগত। ওদের ভেতরে আসতেই আফরোজা বেগম শুরু করেছে, কিরে আয়াস, খুব তো বড় বড় কথা বলেছিলি। আমার মেয়েকে রিজেক্ট করেছিলি মুখের ওপর। আমার মেয়ে নাকি তোর পোষাবে না। শেষমেশ একটা বিবাহিতা মেয়েকে বিয়ে করলি। গতকাল রাতে আয়াস আর আরাবির সব কথা শুনেছে আরিয়া। ভেবেছিল সকাল হতেই সব বলবে সবাইকে, কিন্তু তার ঘুম ভাঙতেই দুপুর। সেই জন্য একটু আগে সবাইকে বেশ রসিয়ে রসিয়ে কথা করে বলেছে। জাহানারা বেগম মেয়ের কথা সুর টেনে বললেন, সেই তো দাদু ভাই, আরিয়া বাবুকে ছেড়ে কিনা অন্য ব্যবহার করা মেয়েকে ঘরে তুললে। আরিয়া বাবু সে আমাদের না জানালে তো কখনো আমরা জানতেই পারতাম না। ব্যাস, এই কথাটাই যথেষ্ট আয়াসের মাথায় আগুন জ্বালাতে। সে কখনো তো বউ সম্পর্কে এমন কথা মনেও আনেনি। আর এরা ভরা মহলে এমন কথা বলে অপমান করতে পিছু পা হচ্ছে না। টি টেবিলের ওপর থাকা ফুলদানিটা হাতে নিয়ে সজোরে ফেলে দিল ফ্লোরে। ফুলদানিটা বিকট শব্দে ভেঙে ড্রয়িং রুমের সব জায়গায় ছড়িয়ে পড়ে। অদ্রি অন্তির সাথে সেটে দাঁড়িয়ে পড়েছে ভয়ে। আয়েশের চোখ লাল হয়ে গেছে, কপালের দুই পাশের রগ ফুলে উঠেছে। তোমাদের সাহস কি করে হয় সম্পর্কে এমন মন্তব্য করার? কে দিয়েছে সাহস? আমার বউ আগে থেকে বিবাহিত হোক কিংবা লিভিংয়ে থাকুক, হাজার মানুষের সাথে রুম ডেট করুক, সেটা আমি বুঝবো। যেখানে আমার কোনো মাথা ব্যথা নেই
তাহলে তোমাদের তো পড়ছে কেন? ওর অতীত সম্পর্কে আমার কোনো মাথা ব্যথা নেই। ওর বর্তমানের ভবিষ্যতে আমি। আমার চোখের সামনে আমার বউকে কটু কথা শোনাতে একবারের বুক কাঁপলো না? একবার মনে হলো না যে কথা বলার জন্য আমি তোমাদের প্রাণ নিয়ে নেব? আয়াসকে সহজে রাখতে দেখা যায় না, কিন্তু একবার রাখলে ওকে থামানো মুশকিল। জাহানারা বেগম পড়ে গেছে ফ্যাসাতে। সবাই যেখানে চুপ ছিল সেখানে তার এমন কথা বলা উচিত হয়নি। ভয়ে ঢোক গিয়েছে সে। আয়াস রেগে গেলে সামনে কে থাকে সব ভুলে যায়, কাউকে এক বিন্দুও ছাড় দেয় না। আবার আজমল চৌধুরী মুখ খুললেন। আয়াস দাদু ভাই, এতটা রেগে যাচ্ছ কেন? তোমার বউয়ের কি উচিত ছিল না এত বড় একটা কথা সবাইকে জানানোর? সবাইকে জানাতে হবে কেন? আমার সাথে সংসার করবে, আমাকে ঠিক জানিয়েছে। আর কারো জানার তো প্রয়োজনীয়তা দেখছি না আমি। আর ওই সম্পর্কে এমন কথা বলার প্রয়োজনীয়তা তোমাদের দেখছি না, যার জন্য আমার বিচার সভা বসাতে হবে। বাহ আয়াস, তোমার বউ কাজেই এমন করে, আর এর কৃতিত্বের কথা বলা যাবে না। নানু তো ঠিকই বলেছে, ও অন্যের আর কথা সম্পূর্ণ করতে পারল না আরিয়া। তা আগেই আবিরের রথ হাতের শক্তপোক্ত চর খেয়ে উল্টে সোফায় পড়ে গেছে। রাগে থরথর করে কাঁপছে আবির। আবির রাগ কন্ট্রোল করতে পারে না। ভাবি সম্পর্কে এমন কথা শুনে সেও চুপ থাকতে পারে না। আর একটা শব্দ উচ্চারণ করলে এখানে প্রাণে মেরে দেব। তোমার সাহস কি করে হয় ভাবিকে এইসব বলার? ভাবি যদি ইউজ করা হয় তাও বৈধভাবে ইউজ হয়েছে, কারণ সে বিবাহিত, তাদের সম্পর্কে বৈধতা আছে। তোমার মতো অবৈধ সম্পর্কে জড়িয়ে নেই, তাই তাকে কিছু বলার আগে একবার নিজেরটা ঠিক করে দেখো। আয়াস এতক্ষণে খেয়াল করো আরিয়ার দিকে। এই মেয়ে তাদের ব্যক্তিগত কথা ডাকঢোল পিটিয়ে সবাইকে বলে বেরিয়েছে। কি করবে এই মেয়েকে এখন? তোমার সাহস দেখে আমি অবাক হই। আমার ব্যক্তিগত মুহূর্তের সময় তুমি আড়ি পেতেছিলে, আবার সবাইকে ঢাকঢোল পিটিয়ে বলে বেরিয়েছ আমার ব্যক্তিগত কথা। এত কিছু যখন বলেছ তাহলে এটা বলতে ও শুধু গাবিনে হয়েছিল। অর্ধেক মিথ্যার থেকেও, অর্ধেক সত্যি মিথ্যার থেকেও ভয়ঙ্কর। তোমাকে কি করি বলো তো? আরিয়া চোখ দিয়ে পানি ঝরছে। আফরোজা বেগম আর চুপ থাকতে পারলেন না, মেয়েকে বুকে টেনে নিলেন। আয়েশের দিকে চোখ গরম করে তাকায়। যদি কোনো সমস্যা না থাকে তাহলে বউকে আলাদা রাখিস কেন? তোর তো ঘৃণা লাগে, কিন্তু মহান সাজার জন্য মুখে স্বীকার করবি না। যে ছেলে নিজের জিনিস কাউকে ছুঁতে দেয় না, সেই ছেলে কিনা এমন কথা বলছে। আয়েশ একটু ফিচের হাসল। এতক্ষণ রাগে গজগজ করছিল যেই ছেলে, সে এখন হাসছে। আয়েশকে হাসতে দেখে ভেতরে ভেতরে আফরোজা ভয় পেলেও কাউকে বুঝতে দিচ্ছে না। আমি আমার বউ আলাদা রাখি, কারণ তাকে আমি সময় দিচ্ছিলাম মানিয়ে নেওয়ার। যেটা যে করেছে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তোমরা এসব বুঝবে না। আমার বউ আজ থেকে আমার সাথে থাকবে। ভেবো না তোমার কথা শুনে জেদ করে আমি এমন করছে। বউ আমার, কালকে নিজেও বলেছে এই কথা। বউ যা বলবে তাই করবো আমি। আর শোনো, তুমি আর তোমার মেয়ে এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাবে। জাহানারা বেগম মেয়ের অপমানে চুপ থাকতে পারেন না। সে স্বামীকে উদ্দেশ্য করে বলছে, আপনি কিছু কইবেন না কর্তামশাই? মেয়েকে বেরিয়ে যাওয়ার কথা বলছে। এই বাড়ি তো এখনো আপনার নাকি? আজমল চৌধুরীকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়াস নিজেই বলল, ওকে ফাইন, আমি চলে যাচ্ছি বাড়ি থেকে। যেখানে আমার বউয়ের সম্মান নেই সেখানে আমি কেন থাকবো? আব্বু, আম্মু, অন্তি, যদি আমার সাথে আসতে চাও আসতে পারো। আরবি, সব গুছিয়ে নাও। এই মানুষদের সাথে আমি থাকবো না। আয়েশের কথায় আবির, অদ্রি ও সাই জানালো তারাও থাকবে না এইখানে। এই মেয়ের জন্য তোমরা সবাই বাড়ি ছাড়তে চাইছো। এই মেয়ের আগের জামাই ছাড়তে পারলে তোমাদেরও ছেড়ে দিতে পারবে নাকি? এই মেয়ে নিজের মতো একজনকে বিয়ে করেছিল, তারপর সেই ছেলের খাওয়া শেষে একে ছুঁড়ে ফেলে দিয়েছে। আরবি এতক্ষণ মুখ না খুললেও এবার আর চুপ থাকতে পারল না। হুঙ্কার দিয়ে উঠল মুহূর্তেই। জাস্ট শাট আপ, কিপ ইওর মাউথ শাট মিসেস চৌধুরী। আমার সায়র সম্পর্কে কোনো কথা যেন আপনার নোংরা মুখে না শুনি আমি। আমাকে নিয়ে কথা বলেছিলেন তাই এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু সায়রকে নিয়ে কথা বলবেন আর আমি চুপ করে থাকবো? সরি, এতটা মহানও আমি না। আপনি বয়সে আমার বড় বিধে বেঁচে গেলেন, না হলে বুঝতে পারতেন আরবি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। মনি বাবাই, তোমাদের মাকে বুঝিয়ে দিও কথাটা ভালো করে। সেখানে উপস্থিত ছিলেন আহাদ চৌধুরী আর আফসানা চৌধুরী। এতক্ষণ তারা চুপ ছিল আয়েশের রিয়াকশন দেখার জন্য। ছেলে যে আরবি বলতে অজ্ঞান তা এতক্ষণে বুঝতে পেরেছেন তারা। আহাদ চৌধুরীও এখানে থাকতে নারাজ। নিজের স্ত্রীর ওপর দিয়ে যা গেছে তা আরবির উপর দিয়ে কখনো যেতে দেবেন না। আজমল চৌধুরী পড়েছেন বিপাকে। আয়াস তার সোনার ডিম পাড়া হাঁস, তাকে কিছুতেই দূরে যেতে দেওয়া যাবে না। সবাইকে তিনি বিভিন্নভাবে বোঝাতে লাগলেন বাড়ি ছেড়ে না যাওয়ার জন্য। তিনি এও বললেন আফরোজা আর আরিয়া চলে যাবেন।
জাহানারা আর এই সব বিষয়ে থাকবেন না। এক সপ্তাহ পর কাজ শেষ করে ঢাকাতে ফিরেছে আহির। নিজের বাড়ি প্রবেশ করার পর সবাইকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে উপরে যাওয়ার জন্য উদ্যত হয়। তখন আফিয়া বেগম পেছন থেকে ডাক দেয়, আহির, তুই চলে এসেছিস বাবু? কিছু লাগবে তোর? এক গ্লাস শরবত দিই তোকে? এত আদর মাখা কথা আহিরের সহ্য হলো না। সে সবসময় পরিবারের থেকে দূরে থাকার চেষ্টা করে, খারাপ ব্যবহার করে, তবুও সবাই তার সাথে কথা বলতে কেন আসে? কিছু লাগলে আমি নিজেই নিতে পারবো, আপনাকে তা দেখতে হবে না মিসেস রহমান। ছোট্ট ছোট বাচ্চা নই আমি। সেখানে আদনান রহমান বসেছিলেন। নিজের ছেলেকে মায়ের সাথে এইভাবে কথা বলতে দেখে চুপ থাকতে পারলেন না তিনি। না, আমি ভুলিনি, তাই এই বাড়িতে এখনো আছি, আপনাদের ব্যবসা দেখছি। আপনারা বাবা মেয়ের দায়িত্ব পালন করতে না পারলেও আমি সন্তানের দায়িত্ব পালন করব। তবে আমি এটাও ভুলিনি আপনারা কি করেছিলেন, কিভাবে এতগুলো মানুষকে দুমড়ে মুচড়ে দিয়েছেন। আমার খুশি কেড়েছেন আমার থেকে। আপনাদের দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়, তাই দূরেই থাকুন আমার থেকে। আহির নিজের কথা শেষ করে গটগট করে হেঁটে ওপরে চলে যায়। মিমও ছুট লাগায় আহিরের পিছে। এখন তার আহিরের কাছে থাকা দরকার। ছেলেকে চলে যেতে দেখে আফিয়া বেগম আঁচলে মুখ লুকিয়ে কেঁদে ওঠে। একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবে তারা, আর কত সহ্য করবে?